চারিদিকে আকাশে অন্ধকার ঘনঘটা, ঝিরঝির বাতাসে দেহ মন জুড়িয়ে যায়। রাত তখন 3:30। সমস্ত শহর জুড়ে একটা থমথমে নিস্তব্ধতা বিরাজমান। কিছুক্ষণ আগেও শহরে লোকে লোকারণ্য ছিল, গাড়ির শব্দে ঘুমানোর সমস্যা হতো, কিন্তু এখন সব কিছু বন্ধ। বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে, গ্রীষ্মকালেও ঠান্ডা অনুভব হচ্ছে। শহরে প্রতিদিনই 2-3টে খুন হচ্ছে, কিন্তু পুলিশ খুনিদের ধরতে অক্ষম। তাদের ধারণার বাইরে যেয়ে খুনি তার খুন চালিয়ে যাচ্ছে। অদৃশ্য হয়ে যাচ্ছে খুনি সকলের চোখের সামনে থেকে। কাঠের চেয়ারের সাথে বাঁধা অবস্থায় নিলয়। আজ 3 দিন হলো নিলয় বাইরের আলো দেখেনি। কে বা কারা যেন তাকে হল থেকে তুলে এখানে নিয়ে এসেছে। নিলয় তাদের চেহারা পর্যন্ত দেখেনি। প্রতিদিন সময় মতো নিলয়ের খাবার চলে আসত। আজকের নিলয়ের ঘুম হয় না। চোখ জোড়া বন্ধ করলে কিছু স্মৃতি ভেসে উঠছে। বাইরে বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। নিলয়ের মাথার উপরে 60 ওয়াটের বাল্ব চলছে। রুমটা বেশ বড়। এটাকে রুম না বললেই চলে, কারণ জায়গাটা বিশাল আকারের। পুরনো কিছু ভাঙা জিনিসপত্র পড়ে আছে। 60 ওয়াটের বাল্বের হলদে আলোয় বেশি দূরে দেখা যাচ্ছে না। যতটুকু পর্যন্ত যাচ্ছে ততটুকু নিলয় দেখছে, এর বেশি দেখা সম্ভব না। সব কিছু অন্ধকারে ঢেকে গেছে। হঠাৎ করে বিকট একটা শব্দ হয়। নিলয় চোখ মেলে তাকায়। বিদঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে কয়েকটা লোক হেঁটে আসছে এদিকেই। নিলয়ের কান সতর্ক হয়ে গিয়েছে। দূরের শব্দ এখন তার কাছে অতি নিকটে মনে হচ্ছে। 5 জন লোক এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় ভালো করে তাকায় লোকগুলোর দিকে। 3 জন লোক তার অতি পরিচিত, আর 2 জনকে চেনে না নিলয়। চিনতেও চায় না এরা কারা। কি অবস্থা মিস্টার নিলয়? ও সরি মিস্টার 420। বাঁকা হাসে নিলয়। সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে রবিন উপস্থিত আছে। এখন সেই নিলয়কে উদ্দেশ্য করে কথাটা বলেছে। নিলয় তাদের চোখের দৃষ্টি রবিনের পাশে দাঁড়িয়ে থাকা মেয়ের দিকে ফেলে। আলপনা, যাকে নিলয় ভালোবাসত। এটাকে ভালোবাসা বলা হয় কি না এটা জানা নেই নিলয়ের। আলপনার ঠিক পাশে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে তার জ্বলন্ত সিগারেট। তাকে অনেকটা ভিলেনের মতো দেখাচ্ছে। তাদের পাশে যে 2 জন দাঁড়িয়ে আছে তাদের দেখে মনে হচ্ছে এরা পাহারাদার। 2 জনের হাতেই AK-47 রয়েছে। এগুলো দেখে যেখানে ভয় পাওয়ার কথা সেখানে নিলয়ের হাসি পাচ্ছে। তবুও নিলয় হাসছে না, তবে চেহারায় ভয় পাওয়ার একটা ভাব ফুটেছে। রবিন একটা বক্স টেনে বসে। আমার কাছে বলার মতো কিছুই নেই। বলার মতো অনেক কিছু আছে, যদি সেটা বলিস। আমাকে এখানে ধরে আনা হয়েছে কেন? 300 কোটি টাকা কোথায় আছে সেটা জানার জন্য। কথাটা শোনা মাত্রই শব্দ করে হেসে ওঠে নিলয়। নিচে পড়ে থাকা চেয়ারটা তুলে বসে পুলিশ অফিসার জামাল সাহেব। পায়ের উপর পা তুলে বেশ আয়েশ করে বসে আছেন তিনি। নিলয় সম্পর্কে তার কিছু অজানা নয়। কল্পনা এখনো দাঁড়িয়ে আছে। এটা দেখে নিলয় বলে, আলপনা, দাঁড়িয়ে থাকলে অযথা পায়ে ব্যথা করবে। এর চেয়ে ভালো হবে আমাকে ছেড়ে দিয়ে ফাঁকা চেয়ারটাতে তুমি বসে পড়ো। এখানে বসার জন্য আসেনি, অযথা কথা না বলে যা জিজ্ঞেস করেছে সেটার উত্তর দে। উত্তর নেই আমার কাছে। আমি ভুল শুনিনি তো? নিলয়ের কাছে এমন কোনো প্রশ্ন আছে যেটার উত্তর নেই? এটাও বিশ্বাস করতে হবে আমাকে? আগের নিলয় আর এখনকার নিলয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, যেটা বোঝার ক্ষমতা তোমাদের নেই। নিলয়, বেশি কথা বল আমার পছন্দ না। তুই পরিবর্তন হয়েছিস এগুলো বলে কোনো লাভ নেই। আমার শুধু ওই 300 কোটি টাকার সন্ধান চাই। টাকার ব্যাপারে আমি কোনো কথা বলতে ইচ্ছুক নই। হুট করেই জামাল সাহেব তেড়ে আসে নিলয়ের দিকে। কেউ ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করে না, কারণ সবাই এটা জানে যে জামাল সাহেব খুবই রাগী, অনন্তমুখী স্বভাবের মানুষ। সবসময় চুপচাপ থাকার চেষ্টা করেন। তিনি যখন নিশ্চুপ থাকে তখন পরিবেশটা শান্ত থাকে, কিন্তু যখনই তিনি রেগে যান
তখনই পরিবেশটা অশান্ত হয়ে ওঠে। জামাল সাহেব চেয়ারের পাশ থেকে নতুন স্টিকটা উঠিয়ে হাতে নেয়। সবাই তাকিয়ে আছে ওনার দিকে, কি করতে চলেছেন উনি। মুহূর্তের মধ্যেই তিনি নিলয়ের বাঁ হাতে জোরে একটা বাড়ি মারে। নিলয় ব্যথা পেয়েছে, এটা তার মারাত্মক চিৎকার শুনেই বোঝা যাচ্ছে। জামাল সাহেব হাসে, কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ স্থায়ী থাকে না। নিলয় কান্নার মধ্যে হেসে ওঠে। জামাল তার কলার চেপে ধরে। নিলয়ের চোখে তার চশমাটা নেই। ছোট্ট চোখ জোড়া দুটো কেমন যেন ব্যথা করছে। শরীরের কোনো জায়গায় ব্যথা পেলে তার প্রভাব অনেকটা নিলয়ের চোখে অনুভব হয়। এইটা আমার আড্ডা, এখানে তোকে কেউ সাহায্য করবে না। তাকিয়ে দেখ, তোর বন্ধু বসে আছে, তার টাকা চাই, কিন্তু আমার টাকে চাই। আমাকে আপনার কেন প্রয়োজন? প্রয়োজন আছে বলেই তো টাকা না চেয়ে তোকে চেয়েছি। কোনো উদ্দেশ্য নেই আপনার? আছে তো, খুব বড় উদ্দেশ্য আছে আমার। সেটা কি? তুই আমার আন্ডারে কাজ করবি আনঅফিসিয়ালি ভাবে, এটা আমার উদ্দেশ্য। নিলয় কারো আন্ডারে কাজ করে না, বরং তার আন্ডারে মানুষ কাজ করে। জামাল সাহেব কিছু একটা ভেবে নিলয়ের কলার ছেড়ে হকি স্টিকটা ঠিক হাতে আগের মতো চেয়ারে বসে পড়ে। তিনি হাত দিয়ে একটা ছেলেকে ইশারা করে। ছেলেটা যেয়ে নিলয়ের বাঁধন খুলে দেয়। নিলয় ছাড়া পেয়ে কিছুটা উৎফুল্ল, কিন্তু ব্যথায় বাম হাতটা নাড়াতে পারছে না। সে পায়ের উপর পা তুলে হাত দুটো চেয়ারের কবজিতে রাখে। নিলয়ের এমন স্টাইল দেখে রবিন বেশ রেগে যাচ্ছে। তার সবচেয়ে বেশি রাগ লাগছে এটা দেখে যে জামাল সাহেব নিলয়কে মুক্ত করে দিয়েছেন নিজের স্বার্থের জন্য। এটা কি হলো জামাল সাহেব? কোনটা কি হলো? নিলয়কে ছেড়ে দিলেন কেন? আমি বলি, কেন তিনি ছেড়ে দিয়েছেন? দুজনের কথার মাঝে নিলয় কথাটা বলে। তার কথা শুনে রবিন সহ সকলেই তাকায় তার দিকে। নিলয় দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে ইশারা করে সিগারেটের জন্য। ছেলেটা জামাল সাহেবের দিকে তাকায় আর চোখে। মাথা ঝাঁকায় জামাল সাহেব। ছেলেটা অনুমতি পেয়ে নিলয়কে একটা সিগারেট জ্বালিয়ে দেয়। নিলয় সিগারেটে লম্বা একটা টান দিয়ে ধোঁয়াগুলো নাক দিয়ে ছাড়তে ছাড়তে বলে, এই পৃথিবীতে সবাই নিজেদের স্বার্থের কথা ভেবেই কাজ করে। যেমন জামাল সাহেব আমাকে তার প্রয়োজন, তাই তিনি তোদের দুজনকে ব্যবহার করে নিজের কাজ করিয়ে নিয়েছে। কিন্তু আমি তার কথা রাজি না। তবে 50% শেয়ারের কাজ করব, অর্ধেক আমার অর্ধেক তোর। আমি জানি আপনি এই পর্যন্তই যাবেন, কিন্তু কাজটা কি? বড় বড় বিজনেসম্যানদেরকে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা, সেখান থেকে যত টাকা পাবো সেটা দুজনের মধ্যে ভাগাভাগি করে নিব। হ্যাক করবি তুই, আর আমরা নিরাপত্তার দায়িত্ব থাকবো। আমার একটা শর্ত আছে, যদি আপনি সেটা মানেন তাহলে ডিল ফাইনাল, আর যদি না মানেন তাহলে বুঝতেই তো পারছেন। জামাল সাহেব বুঝে গেছে নিলয়ের কথার মানে। তিনি যদি তার শর্ত মেনে নেন তাহলে নিলয় ডিল ফাইনাল করবে, আর না মানলে নিলয় নিজের মতো থাকবে। জামাল সাহেব চায় না নিলয়কে হাতছাড়া করতে, তাই তিনি রাজি হয়ে যান নিলয়ের কথায়। নিলয় বুচকি হাসে। রবিন আর আলপনা শুধু দেখে যাচ্ছে কি হচ্ছে এখানে। জামাল সাহেব, তাহলে আমি আমার সত্যের কথা বলতে পারি? কেন নয়, বল তোর কি সত্য। তাহলে এখনই রবিন আর আলপনাকে শেষ করে দেন। অবাক চোখে তাকায় জামাল সাহেব। বসা থেকে উঠে দাঁড়ায় রবিন, ছুটে আসে নিলয়ের দিকে। জামাল সাহেব বাধা দেয়। রবিন ধাক্কা মারে জামাল সাহেবকে। জামাল নিচে পড়ে যায়। নিলয় নিচে তাকায়। জামাল তার স্টিক দিয়ে রবিনের পায়ের গোড়ালিতে জোরে একটা বাড়ি মারে। রবিনের কিচ্ছু হয় না। সে নিলয়ের কলার ধরে চেয়ার থেকে তুলে দাঁড় করায়। নিলয় সিগারেট ফেলে দেয়। চোখ রাখে রবিনের চোখে। শান্ত চোখ জোড়া রাগে লাল হয়ে গেছে। প্রতিশোধের নেশা কাজ করছে। একটা ছেলে আলপনাকে মারার জন্য এগিয়ে যায়। আলপনা নিচে থেকে কাঠের খালি বক্সটা হাতে নিয়ে ছেলেটার মাথায় মারে। ছেলেটার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। সে আলপনার থেকে দূরে সরে আসে। আরেকটা ছেলে এগিয়ে আসছে তার দিকে। এইবার আলপনা আশেপাশে তাকায়। তার থেকে সামান্য দূরে একটা লোহার রড পড়ে আছে। সে যে সেটা হাতে নেয়। ছেলেটা বুঝে গেছে এটা দিয়ে বাড়ি দিলে তার অস্তিত্ব থাকবে না,
তাই সে পিছপা হয়ে পিছিয়ে আসে। অনেকক্ষণ হয়েছে, চুপ হয়ে আছে নিলয়। রবিন বিষধর সাপের মতো ফুসফুস করছে। কখন জানি নিলয়কে কামড় দেয়, সেই অপেক্ষায় আছে আলপনা। জামাল এগিয়ে আসে রবিনের দিকে। কি হচ্ছে কি রবিন? তুমি নিলয়ের কলার এভাবে ধরেছো কেন? আপনি তখন নিলয়ের কলার ধরেছিলেন, তখন তো আমি কিছু বলিনি। তাহলে এখন আপনি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন কেন? আমার মুখের ওপর কোনো কথা বলবে না। বাহ, আপনি আপনার স্বার্থের জন্য সব করতে পারবেন, আর আমি স্বার্থের জন্য কিছুই করতে পারবো না। এটা কেমন বিচার? রবিন, বেশি বলে ফেলেছো তুমি। এর পরিণতি ভালো হবে না, বলে দিচ্ছি। সবাই জানে রবিন একটু বেশি কথা বলে। তোর কি চাই? অমায়িক হেসে কথাটা বলে নিলয়। রবিন নিলয়ের মুখের কাছে মুখ এনে বলে, 300 কোটি টাকার সন্ধান। আমি জানি তুই এটাই চাইবি, তাই তোর জন্য আমার পক্ষ থেকে একটা শর্ত আছে। রাজি হলে 300 কোটি তোর। আমি রাজি। বল, কি শর্ত আছে তোর? জামাল সাহেবকে চোখের সামনে শেষ করতে পারলে 300 কোটি পেয়ে যাবি। রাজি আছিস? শব্দ করে হেসে ওঠে রবিন। নিলয়ের কলার ছেড়ে দিয়ে জামাল সাহেবের সামনে দাঁড়িয়ে কতক্ষণ হাসে রবিন। জামাল সাহেব রাগী কণ্ঠে নিলয়কে উদ্দেশ্য করে বলে, নিলয়, তুই কি আমাদের সাথে গেম খেলছিস? আপনার এমন কেন মনে হলো? তার কারণ অবশ্য তোকে বলে দিতে হবে না। তোর কথায় রবিন আমাকে কিচ্ছু করবে না, সেটা আমি ভালো করেই জানি। কে বলেছে নিলয়ের কথায় আমি কিছু করব না? জামাল সাহেব, আপনার মূল্য আমার কাছে অতি সামান্য, কিন্তু 300 কোটি টাকার লোভ জেগেছে আমার মনে। ভুল করেছো রবিন। সে নিজেকে আমাদের হাতে থেকে বাঁচানোর জন্য এগুলো করছে। নিলয়ের কথায় কান দিও না। জামাল সাহেব, আপনি অতিরিক্ত বুদ্ধিমান, নিজের ভালো সবটাই বুঝেন। তখন তো আপনাদের কথা চিন্তা না করে নিলয়ের ডিলে রাজি হয়েছিলে, তাহলে এখন আমি কেন আপনার কথায় কান দেব? কথাগুলো বলে রবিন আস্তে আস্তে জামাল সাহেবের দিকে এগিয়ে যায়। জামাল সাহেব তার হাতে থাকা স্টিকটা দিয়ে রবিনকে বাড়ি মারবে, এমন সময় রবিন সেটা ধরে ফেলে। জামাল সাহেবের হাত থেকে স্টিকটা নিয়ে সবাইকে অবাক করে দিয়ে নিলয়ের মুখ বরাবর বাড়ি মারে। নিলয়ের মুখ থেকে এক ঝাঁক রক্ত নিচে পড়ে যায়। ডান হাত দিয়ে ঠোঁটের কোনায় আবছা রক্তটুকু মুছে নেয় সে। রক্তিম চোখে রবিনের দিকে তাকায়। রবিন শয়তানি মার্কা হাসি হাসছে। হঠাৎ তার কি হয়েছে সেটা কেউ বুঝতে পারে না। জামাল সাহেব তো রবিনের এমন আচরণে বকে গেছে। কোথায় মারার কথা ওনাকে, কিন্তু সে এটা না করে নিলয়কে বাড়ি মেরেছে। নিলয় এখন বেশ আহত হয়ে গেছে। শরীরে পরিমাণ মতো শক্তিটুকু পর্যন্ত নেই। সে যে ফাঁকা চেয়ারটাতে বসতে বসতে বলে, স্টিকের বাড়িটা কিন্তু বেশ জোরেই ছিল। নিলয়, আমি আজকে বাসা থেকে বের হয়েছি 300 কোটি টাকা পাওয়ার আশায়। যদি সেটা না পাই তাহলে তোকে মেরে দিব। রবিন, তোর শরীরে দিন দিন শক্তি বেড়েই চলছে। তুই কিন্তু চাইলে বক্সিং খেলায় যোগ দিতে পারিস। আমি কি বলছি আর তুই কি বলছিস সেগুলো? মেরে দে আমাকে, কারণ টাকাগুলো তুই পাবি না আর। রবিন নিলয়ের ডান হাঁটুর উপরে পা রেখে বলে, টাকাগুলো কি করেছিস তুই? আগে যা করেছি এখন সেটাই করছি। তার মানে তুই টাকাগুলো বৃদ্ধাশ্রমে দান করে এসেছিস? যা ভেবেছিস ঠিকই তাই। নিলয়ের মুখ থেকে কথা বের হওয়ার সাথে সাথে রবিন নিলয়ের বুকে লাথি মারে। নিলয় চেয়ার সহ নিচে পড়ে যায়। কাঠের চেয়ারের দুই পায়া ভেঙে যায় একেবারে। আলপনা এসে নিলয়ের বুকের উপরে পা রাখে। নিলয় ব্যথায় আশপাশ করছে। খুব বড় দানবীর হয়ে গেছিস তুই। 30 কোটি টাকা আগে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিস। কথা তো ছিল এটাই, হ্যাক করার সমস্ত টাকা আমরা ওই বৃদ্ধাশ্রমে দান করে দেব। আমাদের ভাগ কোথায় তাহলে? 300 কোটির টাকা কোনো ভাগ হবে না, এটা তো আমাদের মধ্যে কথা হয়েছিল। তাহলে এখন আবার তোমাদের ভাগ কোথা থেকে এসেছে? আমি এত কিছু জানি না। আমার টাকা চাই, টাকা। এত টাকা দিয়ে কি করবে তুমি? আইশ করব, বিলাসবহুলভাবে জীবনযাপন করব, রানীর মতো চলাফেরা করব। তার জন্য প্রয়োজন অনেক টাকা। নিলয় নিজেও জানে এই পৃথিবীতে টিকে থাকতে হলে টাকা অনেক প্রয়োজন। আলপনা মেয়েটা গরিব ঘরের, তাই হয়তো তার আয়েশ করার অনেক ইচ্ছে। আলপনা সিগারেটের ধোঁয়া ছাড়ছে। রবিন যে নিলয়কে নিচে থেকে তুলে বাঁ পাশের চোয়ালে জোরে একটা ঘুষি মারে। নিলয় নিজেকে সামলাতে না পেরে বক্সের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়।
সারা শরীরে তীব্র ব্যথা। তবে গ্রাহ্য না করে ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করছে। নিলয় বুঝতে পারল বিশ্রাম না নিয়ে ওর পক্ষে আর সম্ভব নয়। এত দুর্বল, পা দুটো কাঁপছে, হাঁফানোর ধরনটা যেন শ্বাসকষ্টতে ভুগছেন। শ্বাস ছাড়তে সমস্যা না হলেও শ্বাস গ্রহণ করতে সমস্যা হচ্ছে। অনেক চেষ্টার পরে বক্সটার সাথে হেলান দিল সেটার গায়ে। চোখ দুটো আপনা থেকে বুজে আসছে। উরুর একটা পেশি বারবার মোচড় খাচ্ছে, কারণ এখানে স্টিক দিয়ে শক্ত একটা বাড়ি পড়েছে। কোথা থেকে যেন মশামাছি বসছে তার চোখে মুখে। সিগারেটের গন্ধে পরিবেশটা নিঃশক্ত হয়ে উঠেছে। রবিন নিলয়ের দিকে এগিয়ে আসতে গেলেই জামাল সাহেব তাকে বাধা দিয়ে বলে, রবিন থামো এবার, বেচারা নয়তো মরে যাবে। মারা গেলে যাক, তবু নিজের রাগটুকু কমাতে পারবো। এইভাবে হবে না, আমি শেষবারের মধ্যে তোকে সুযোগ দেব। জামাল সাহেব শান্ত গলায় ডাক দেয়, নিলয়। নিলয় ঠোঁটের কোণে শুষ্ক হাসির রেখা ঝুলিয়ে বলে, 5 জনকে একসাথে মারতে আমার বেশি সময় লাগবে না। সবাইকে মারার আগে জানিয়ে দিচ্ছি, যদি কারো কোনো ইচ্ছে থাকে তাহলে বলতে পারিস, আমি সেটা পূর্ণ করার চেষ্টা করব। আর এমন কিছু চাইবি না যেটা এই মুহূর্তে পাওয়া অসম্ভব। মাথাটা নিচু করা। একটু জোরে শব্দ করে কথা বলে থামে নিলয়। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, তবুও সে কথা বলছে। নিলয়ের কথা শুনে সবাই হাসলেও জামাল সাহেব হাসে না। ওনার কেন যেন সন্দেহ লাগছে। নিলয়ের নীরবতা খুবই জঘন্য, অসদ্গুণ অরূপ করে। তার নীরবতায় সামনের শত্রুর মৃত্যু নিশ্চিত। জামাল সাহেব আর দেরি না করে একটা পিস্তল বের করে। নিলয় সেদিকে তাকায়, একটা মুচকি হাসি দেয়। অন্ধকার থেকে আচমকা কাঁচ ভাঙার আওয়াজে সবার সেদিকে লক্ষ্য করে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, শুধু কালো অন্ধকার। আরেকটা কাঁচ ভাঙার শব্দ হয়। এইবার একটা ছেলে বন্দুক হাতে অন্ধকারের দিকে হেঁটে যায়, কিন্তু অনেকক্ষণ হয়েছে, সে আর ফিরে আসে না। জামাল সাহেব চিন্তিত গলায় বলে ওঠে, মাসুদ, তুই গিয়ে দেখে আয়, রাব্বি কেন এখনো আসছে না। জামাল সাহেবের কথা শুনে নিলয় আহত গলায় হাসে। নিলয়ের হাসির আওয়াজ শুনে মাসুদ নামের ছেলেটা দাঁড়িয়ে যায়। পিছন ফিরে আরেকবার নিলয়ের শুষ্ক মুখের দিকে তাকায়। নিলয় হাসছে। মাসুদের মনে মনে ভয় কাজ করছে, তবুও সে রবিনের হাতের ইশারায় অন্ধকারের দিকে এগিয়ে যেতে থাকে। অন্ধকারের মধ্যে কেউ একজন হারকিন হাতে দাঁড়িয়ে আছে। হ্যারিকেনের হলদে আলোয় মাসুদ দেখতে পায় রাব্বির মৃতদেহ। সে সিগারেট ফেলে AK-47 দিয়ে আগন্তুকের দিকে একটা গুলি ছোড়ে, কিন্তু সেটা লক্ষ্য ভ্রষ্ট হয়ে পিছনের দেয়ালে লাগে। আগন্তুক বাঁ হাতে হারিকেনটা রেখে ডান হাত দিয়ে পিস্তল দিয়ে একটা গুলি করে। এবার তার লক্ষ্য ভ্রষ্ট হয়নি, সরাসরি বুলেটটা যে মাসুদের বুকে লাগে। রক্তমাখা দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। অন্ধকার থেকে পিস্তল চালানোর শব্দ শুনে ভয় পেয়ে যায় জামাল সাহেব। রবিন তার পিস্তলটা হাতে নেয়। সবাই তাকিয়ে আছে অন্ধকারের মধ্যে থেকে হারিকেন হাতে বেরিয়ে আসা আগন্তুকের দিকে। মাথায় বড়সড় একটা টুপি পরেছে সে, গায়ে গাঢ় রঙের দামি মেয়েলি জ্যাকেট। গুটি গুটি পায়ে হেঁটে আগন্তুকের সে থামল জামাল সাহেবের সামনে। রবিন পিস্তলটা জায়গা মতো রেখে দেয়। মেয়ে মানুষ, তাই ভয় পাওয়ার কোনো উল্লেখ কারণ খুঁজে পাচ্ছে না রাব্বি। নিলয় নিজেও অবাক, উদীয়মান এই নারী আগন্তুককে দেখে। কিসের জন্য তার আগমন এখানে হয়েছে কিছুই বুঝতে পারছে না নিলয়। সে কিছুক্ষণের জন্য তাকায় আগন্তুকের দিকে। মুখটা সাদা মাস্কের জন্য বোঝা যাচ্ছে না, চোখ দুটো স্পষ্ট। লম্বা লম্বা চুলগুলো পিঠ ছড়িয়ে গেছে। তার হাতের দিকে তাকায় নিলয়। বাঁ হাতে হারিকেন আর ডান হাতটা সম্পূর্ণ ফাঁকা। তবে কিছুক্ষণ আগে যে পিস্তল চালিয়েছে এটা তার হাত কাঁপা দেখলেই বোঝা যাচ্ছে। আলপনা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, এখন সে মুখ খুলে বলে, এই মেয়ে, কে তুমি? আর এখানে বা কি করছো? দেখতে এসেছি কি হচ্ছে এখানে। অন্ধকারে পিস্তল চালিয়েছে কি, তুমি নাকি অন্য কেউ? পিস্তল চালিয়েছে কোথায়? আমি তো শব্দ শুনতে পাইনি। এই মেয়ে, এভাবে হাসতেছ কেন? আপনার কথা শুনে।
মেয়েটার কথা শুনে নিলয় কেমন যেন সন্দেহ হচ্ছে। মেয়েটার গলার স্বর তার কাছে কেমন যেন পরিচিত মনে হচ্ছে। মেয়েটার হাসি নিলয় খুব কাছ থেকেই অনুভব করেছে, কিন্তু সেটাই মনে করতে পারছে না কার গলার স্বর এটা। নিলয় কাশে, মেয়েটা তার দিকে তাকায়। দুজনে চোখাচোখি হলেই নিলয় চোখ নামিয়ে নেয়। অপরিচিত চোখ জোড়া আজকে কেন জানি বহুদিনের চেনা মনে হচ্ছে। নিলয় দৃষ্টি যায় রুমের এক কোণায়, তার চশমাটা পড়ে আছে, তবে কাঁচ দুইটা ভাঙা। এগিয়ে যায় রবিন মেয়েটার দিকে, তার উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না। নিলয় উঠে দাঁড়ানোর চেষ্টা। জামাল সাহেব নিজের কোটের বোতামটা লাগিয়ে রবিনের দিকে তাকায়। রবিন খারাপ মতলবে মেয়েটার শরীরের দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু হাত শরীর পর্যন্ত যাওয়ার আগে সে নিচে পড়ে যায়। একটা গুলির শব্দ, বুলেটটা যে পায়ের গোড়ালিতে লেগেছে। সবাই তাকায় মেয়েটার ডান হাতের দিকে। সিঙ্গেল রেট অফ ফায়ারের M500 রয়েছে তার হাতে। এটা দিয়ে যে রবিনকে গুলি করেছে এটাতে কোনো সন্দেহ নেই। আলপনা এগিয়ে যায়, সাথে সাথে তার হাতের বাহুতে একটা বুলেট বিদ্ধ হয়। খানিকটা দূরে চলে যায় আলপনা। জামাল সাহেব বুঝে গেছে আগন্তুক এসেছে নিলয়কে বাঁচাতে। তিনি কিছুক্ষণ চুপ থেকে পরিবেশটা মন দিয়ে বোঝার চেষ্টা করে। হঠাৎ তিনি নিজের পিস্তলটা বের করে নিলয়ের হাঁটুতে গুলি করে। নিলয় বুঝতে পারেনি জামাল সাহেব তাকে এইভাবে গুলি করে দেবে। সাথে সাথে তিনি আরেকটা গুলি মাথার উপরে 60 ওয়াটের বাল্বে করে। বাল্বটা ফেটে নিচে পড়ে যায়। রুমটায় অন্ধকার বিরাজ করছে। শুধুমাত্র আগন্তুকের হারকিন থেকে যতটুকু আলো আশেপাশে ছড়িয়ে পড়েছে। জামাল সাহেব নিজের কভার নিয়ে নেয়। আগন্তুক নিলয়ের দিকে তাকিয়ে তার দিকে এগিয়ে যাবে, এমন সময় আরো দুটা গুলির শব্দ হয়। অন্ধকারে কার শরীরে লেগেছে গুলিটা কিছুই বোঝা যায়নি, শুধু শব্দ হয়েছে কারোর ব্যথা পাওয়ার আওয়াজটা। আগন্তুক হাত থেকে হারিকেনটা নিচে ফেলে দেয়। অন্ধকারে নিলয়ের হাত ধরে কোনো মতে বাইরে বেরিয়ে আসে। বাইরে একটা কালো কালারের গাড়ি দাঁড় করানো রয়েছে। আগন্তুক নিলয়কে নিয়ে গাড়িতে উঠে সে স্টিয়ারিং ধরে। তার পাশের সিটে নিলয়। তার অবস্থা বেশি একটা সুবিধের নয়, জ্ঞান হারিয়েছে সে। আগন্তুক আর দেরি না করে স্টার্ট দেয় গাড়িটা। তাদের গাড়ি চলতে শুরু করে, থামবে কোনো এক হসপিটালের সামনে। তারপরই ভারী জুতোয় কটমট শব্দ তুলে কামরায় ঢুকলো লোকটা। ল্যাপটপ থেকে চোখ তুলে এক নজর দেখে চিনতে পারল সিআইডি অফিসার আকাশ রামবানি। বেশ লম্বা চওড়া চেহারা, বয়স কম বেশি 50। খেলোয়াড়ি একটা ভাব আছে চেহারায়। মাথা জোড়া বিশাল টাক, নীল চোখ, পরনে ভালো দর্জির তৈরি দামি পোশাক। লোকটার হাতে থাকা মোবাইলটা বেশ কিছুক্ষণ পরপরই নড়াচড়া করছে। মুখের মধ্যে চিন্তার একটা ভাব ফুটে উঠেছে। আকাশ একটা ফাইল বের করে টেবিলের উপর রাখে। ওর সামনে দাঁড়িয়ে আছে এসিপি লফিত খন্দকার। বড় সাহেব আরেকবার ঘড়ির দিকে তাকায়। সময় স্বল্প। আকাশ বুঝতে পেরেছে ওনার হাতে বেশি সময় নেই, তাই আকাশ বলে, স্যার কোথাও যাচ্ছেন নাকি? এখন তো বললাম তোমাকে হাসপাতালে যাচ্ছি। ল্যাপটপে একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছিলাম, যার কারণে আপনার কথাটা বুঝতে পারিনি। এখন তো বুঝতে পেরেছো? বেশ বুঝতে পেরেছি, কিন্তু হঠাৎ হসপিটালে যাওয়ার কারণ কি? আপনার শরীর খারাপ নাকি? আমার শরীর খারাপ হতে যাবে কেন? দেখছো না কতটা সুস্থ আছি আমি। আপনি সুস্থ, তাহলে অসুস্থ কে? তোমাকে বলেছিলাম যে আমার একটা বন্ধু আছে, পুলিশ কমিশনার, নাম জামাল। তার পায়ে গতকাল রাতে গুলি লেগেছে। খুব খারাপ একটা পরিস্থিতি, তাকে দেখার জন্য যাচ্ছি। আপনি যান তাহলে, আমি এদিকটা সামলে নিব। লতিফ সাহেবের একটা বিশ্বাস আছে আকাশের প্রতি। তিনি আকাশের কাঁধে হাত রাখে। আকাশ ওনার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি উপহার দেয়। বেরিয়ে যায় এসিপি লতিফ স্যার। আকাশের ইমেলে একটা মেসেজ আসে। সে মেসেজ অপশনে ঢুকে দেখতে পায় যে তাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। প্রায় সময় তার ইমেলে এই ধরনের মেসেজগুলো আসে, কিন্তু সে এটার বিরুদ্ধে কোনো কিছু করতে পারে না। কি করে এই মেসেজ?
কার ইমেল থেকে মেসেজ পাঠানো হয় সেটার কোনো চিহ্ন পর্যন্ত নেই। আকাশ ওয়েবসাইটে ক্লিক করে, তাকে kodaraji.cd নামের একটা ওয়েবসাইটে প্রবেশ করানো হয়েছে। হঠাৎ করে সে দেখতে পায় যে তার ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠেছে, ইউর ইমেল অ্যাকাউন্ট ইজ হ্যাকড। লেখা দেখা মাত্রই ভয় পেয়ে যায় সে, কারণ সেখানে বলা হয়েছে তার ইমেল অ্যাকাউন্ট চুরি হয়ে গিয়েছে। এই ইমেল অ্যাকাউন্টে তার সমস্ত গুরুত্বপূর্ণ কেসের সমাধান রয়েছে, আর সে যেই কেসগুলোর সমাধান করবে বলে ভেবেছে তার অনেক প্রমাণ সেভ করা রয়েছে ইমেলে। এটা হাতছাড়া হয়ে গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ইমেলস দিয়ে সে মিস্টার 440-র সাথে কথা বলতো। যদি এগুলো কোনোভাবে লিক হয়ে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। আকাশ কিছু না বুঝতে পেরে টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে একটা নাম্বার ডায়াল করলো। সেটা মিস্টার 440 দিয়ে সেভ করা। ওই পাশ থেকে নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। চিন্তায় পড়ে গেছে আকাশ। বসা থেকে উঠে দাঁড়ায় সে। পাশের কেবিন মহসিনের। মহসিন হচ্ছে জুনিয়র সিআইডি অফিসার। এই পর্যন্ত সে অনেক কেসে আকাশের সহায়তা করেছে। আকাশ মহসিনের কেবিনে ঢোকার সাথে সাথে মহসিন নিজের কাজ রেখে বসা থেকে উঠে দাঁড়ায়। আকাশ হাত দিয়ে বসার জন্য ইশারা করে। মহসিন নিজের কাজে মনোনিবেশ করে। আকাশ দ্রুত যেয়ে মহসিনের ল্যাপটপে নিজের ইমেল অ্যাড্রেসটা লগ ইন করার চেষ্টা করে, কিন্তু বারবার ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে। আকাশ বুঝে গেছে হ্যাকার তার ইমেলের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলেছে। আর কোনো উপায় নেই। মন খারাপ করে সে কেবিন থেকে বেরিয়ে যায়। মহসিন সেদিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দেয়। পকেট থেকে মোবাইলটা বের করে কাউকে ফোন দিয়ে বলে, কাজ শেষ। সে এখন পাগলের মতো নিজের ইমেল আইডিতে ঢোকার চেষ্টা করবে। তুমি তার সমস্ত এসএমএসগুলো ইনবক্স করে আইডিটা নষ্ট করে দাও। তারপর দেখবো সে কিভাবে কি করে। মিস্টার 440 চাইলেও কিছু করতে পারবে না। মহসিনের কথাগুলো শুনে ওপাশ থেকে অদৃশ্য আগন্তুক শব্দ করে হাসে। মন খোলা হাসি, যে হাসিতে কষ্টের আভা নেই, শুধু নতুন কিছু ফিরে পাওয়ার উল্লাস। মহসিন কল কেটে দেওয়ার আগেই কলটা কেটে যায়। সে বুঝে গিয়েছে আগন্তুক এখন নিজের কাজে মনোনিবেশ করবে। অযথা কথা বলে সময় নষ্ট করবে না। সময়ের মূল্য খুবই কম মানুষ দিয়ে থাকে, তবে সময় অপচয় করার লোকজনের অভাব নেই। মহসিনের ইমেলে ছোট্ট একটা এসএমএস এসেছে, যেটা দেখে তার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে। তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সে জানে কে পাঠিয়েছে এই টাকাগুলো, তবে তার নাম বলতে ইচ্ছুক নয় মহসিন। সময় দুপুর 1টা। তীব্র রোদের আলো মানুষের হয়রানি যেন বেড়েই চলেছে, তবুও কেউ থেমে নেই। শহরের ব্যস্ত লোকেরা সূর্যের আলোয় আরও দ্রুত কাজগুলো করতে ব্যস্ত। অধিক পরিমাণে গাড়ি চলাচল তো আছেই, যার সাথে রাস্তার জ্যামও ফ্রি। ঠোঁটের কোণে সিগারেট, হাতে একটা ব্যাগ, পুলিশ ঝুড়ি হাতে। বাংলাদেশ মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছে এসিপি লতিফ সাহেব। মূলত তার গন্তব্য হচ্ছে নিজের আহত ফ্রেন্ড জামাল চৌধুরীর কেবিন। গতকাল রাতে সন্ত্রাসীদের হামলায় জামালের পায়ে বুলেট বিদ্ধ হয়, যার কারণে আজকে সে হসপিটালে অবস্থান করেছে। লতিফ সাহেবের বুকে ঝুলে থাকা কালো চশমাটা চোখে পড়ে নেয়। সূর্যের আলো ওনার চোখে দৃষ্টি ফেলতে বাধা সৃষ্টি করছে। গাড়িটা পার্কিং করে এসে মেন গেটে দাঁড়িয়ে আছেন উনি। হসপিটালের ভিতর ধূমপান করা নিষিদ্ধ। লতিফ সাহেব আবার অতিরিক্ত পরিমাণে সিগারেট পান করেন। জামাল অসুস্থ, সেখানে সিগারেট পান করা যাবে না। বন্ধুর সাথে কিছুক্ষণ কথা বলবেন তিনি, কিন্তু এতক্ষণ সিগারেট ছাড়া থাকতে পারবেন না লতিফ সাহেব, যার কারণে পরপর 3টা সিগারেট নিমেষে শেষ করে ফেলেছেন তিনি। বর্তমানে হাতে থাকা সিগারেটটাও প্রায় শেষ। তিনি জ্বলন্ত সিগারেটের অংশটুকু নিচে ফেলে দেন। রোদ্দুরের ঝকমক আলোয় দাঁড়িয়ে আরেকটা সিগারেট চালানোর ইচ্ছে করছে, কিন্তু কিছুই করার নেই। তিনি নিরুপায়।
এখনই যেতে হবে প্রাণপ্রিয় বন্ধুকে পরিদর্শন করতে। সিগারেটের প্যাকেটটা হাতে দিয়েও থেমে যান লতিফ সাহেব। ওনার চিন্তা চেতনা বদলে গিয়েছে। হাঁটা ধরেন রিসেপশনের দিকে। হসপিটালে লোকজনের অভাব নেই। একজন অসুস্থ ব্যক্তির সাথে 4 থেকে 5 জন এসেছে। রোগীদের থেকে তাদের আত্মীয় স্বজনের সংখ্যাই বেশি। লতিফ সাহেব ভিড় ঠেলে ভিতরে যেয়ে দাঁড়ায়। প্রচুর গরম লাগছে ওনার। রিসেপশনের কাছে বাইরের থেকে দ্বিগুণ ভিড় জমেছে। এত মানুষ দেখে মনে হচ্ছে এখানে বড় ধরনের কোনো মেলা বসেছে। লতিফ সাহেব কোনো মতে রিসেপশনের সামনে যেয়ে দাঁড়াতে পেরেছে। একটা শাড়ি পরা মেয়েকে লতিফ সাহেব নিজের কার্ডটা দেখায়। মেয়েটা কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। লতিফ সাহেব মুচকি হেসে জিজ্ঞাসা করে, গতকাল রাতে জামাল চৌধুরীর নামে একজন পুলিশ অফিসার ভর্তি হয়েছে। ভিআইপি কেবিনে অবস্থানরত। কোন ফ্লোরে কত নম্বর রুমে আছেন তিনি? মেয়েটা দ্রুত খাতা দেখতে ব্যস্ত হয়ে পড়ে। লতিফ সাহেব জায়গা নিয়ে দাঁড়ায়। অন্যদের সুযোগ করে দিয়েছেন। মেয়েটার খাতা চেক করা শেষ। তিনি লতিফ সাহেবের দিকে তাকিয়ে বলতে থাকে, ধন্যবাদ। ছোট্ট করে মুচকি হাসে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসে লতিফ সাহেব। সিঁড়ি বেয়ে এত উপরে ওঠা সম্ভব না, যার কারণে তিনি লিফটের মাধ্যমে 3য় ফ্লোরে যেয়ে পৌঁছায়। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে 122 নম্বর রুমে সামনে এসে দাঁড়ায় লতিফ সাহেব। রুমের ভিতরে কেউ উচ্চস্বরে কথা বলছে। ব্যক্তিটা অবশ্যই জামাল চৌধুরী। ওনার কথার তেজ এত বেশি যে বাইরে থেকেও স্পষ্ট শোনা যাচ্ছে। লতিফ সাহেব ভিতরে যাবে কি যাবেন না এটা নিয়ে চিন্তায় পড়ে গেছেন, কারণ পার্সোনাল কথা থাকতে পারে। জামাল সাহেব যতই ওনার বন্ধু হোক, প্রফেশনের দিক থেকে দুজন আলাদা। হয়তোবা প্রয়োজনীয় কোনো কথা বলছে, কিন্তু কার সাথে এত জোরে জোরে কথা বলছে? বাইরে দাঁড়িয়ে কিছুই আন্দাজ করতে পারছেন লতিফ সাহেব। অপেক্ষার প্রহর কেটে গেছে। বেশ বিরক্ত বোধ করছেন লতিফ সাহেব। আর অপেক্ষা করা যাবে না, মনে মনে ঠিক করে নেন তিনি। ওনার নিজেরও কাজকর্ম আছে। সারাক্ষণ হসপিটালে থাকলে তো আর হবে না। রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করেন তিনি। জামাল ছাড়া অন্য কাউকেই লক্ষ্য করেন না উনি। মস্ত বড় রুমটার মাঝামাঝি 3টা বেড রাখা আছে। এর মধ্যে উত্তর পাশটায় শুয়ে আছে জামাল। লতিফ সাহেব ফুলের ঝুড়িটা একটা টেবিলের উপর রাখে। বেডের পাশে একটা চেয়ারে রাখা আছে। তিনি চেয়ার টেনে বসে। জামাল অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে। লতিফ কয়েকবার গলা কেশে জামালের অ্যাট্রাকশন নেওয়ার চেষ্টা করল, কিন্তু জামাল মুখ ফেরাচ্ছে না। লতিফ বিরক্তির একটা নিঃশ্বাস ছেড়ে জামালকে ডাকতে শুরু করে, জামাল কিভাবে কি হয়েছে আমাকে বল। এবার জামাল মুখ ফিরিয়ে তাকায় লতিফের দিকে। গতকাল রাতে একটা গোপন মিশন ছিল। আমি আমার টিম মেম্বারদের নিয়ে সন্ত্রাসীদের বিপক্ষে গুলি চালাই, কিন্তু হঠাৎ করে একটা বুলেট এসে আমার পায়ে লেগে তারপর আর কিছু মনে নেই। 11টার দিকে জ্ঞান আসলো। তোকে কল দিয়ে জানাই আমার করুণ অবস্থা। আমার সাথে মিথ্যা কথা বলছিস কেন? আমি তোর সাথে মিথ্যা বলতে যাব কেন? কারণটা আমি বলবো নাকি তুই নিজেই বলবি? কোনটা? জামাল বিস্মিত হয়ে তাকায় লতিফের দিকে। লতিফ পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে বেডের উপর রাখে। জামাল উঠে বসেছে। জামাল উঠে বসে পিছনের দিকে হেলান দেয়। লতিফ একটা সিগারেট জ্বালিয়ে জামালের দিকে এগিয়ে দেয়। জামাল সিগারেটের ছোট্ট একটা টান দিল। এতক্ষণ তার মাথা ভনভন করছিল। একজন নার্সের কাছে সিগারেট চেয়েছিল, কিন্তু নার্স সিগারেটের ব্যবস্থা না করে একটা ট্যাবলেট দিয়ে চলে গেল। সিগারেট না খেয়ে ট্যাবলেট খেয়ে মাথা ব্যথা দূর হওয়ার চেষ্টা করলো, কিন্তু কাজ কিছুই হলো না। এতক্ষণ পর সিগারেটের টান দিয়ে জামালের মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। দুই বন্ধু একসাথে বসে সিগারেট টানছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। জামালের বলা কথা লতিফের বিশ্বাস হয় না, আর লতিফ কথার জবাব জামালকে দিতে পারে না। লতিফ, তোর সাহায্য আমার অতি বেশি প্রয়োজন। এখন নিজেকে বড় একা একা মনে হয়।
সিগারেটের ধোঁয়াগুলো ছাড়তে ছাড়তে লতিফ বলে, আমার বন্ধুর সাহায্য চাই আর আমি তাকে সাহায্য করব না, এটা হয় নাকি? আমি অবশ্যই তোর সাহায্য করব। বল তোর কি হেল্প করতে পারি আমি? আনঅফিসিয়ালি ভাবে একটা খুন করতে হবে। কার উইকেট ফেলতে হবে? একটা পাগলা হাতিয়ার। ছবি বা তার কোনো বায়োডাটা আছে তোর কাছে? শোন, তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা, জিজ্ঞেস কর। জামাল সিগারেটে আরেকটা টান দিয়ে একটু ভাবুক হয়ে বলতে থাকে, তোদের ডিপার্টমেন্টের একটা ছেলে আনঅফিসিয়ালি ভাবে কাজ করে। হ্যাকিং সম্বন্ধে তোর খুব ভালো ধারণা আছে। নাম তার নিলয়। আমি কার কথা বলছি আশা করি তুই বুঝতে পেরেছিস। বুঝতে পেরেছি। তাই এখানে নিলয়ের বিষয়ে কথা আসছে কেন? এই জন্যই আসতেছে, কারণ নিলয় আমি তোর মাধ্যমে মারতে চাই। কি? দাঁড়িয়ে যায় লতিফ সাহেব। রাগে তিনি লাল হয়ে গেছে। জামাল ঠোঁটের কোণে হাসি রেখা ফুটিয়ে লতিফকে বুঝতে বলে। কোনো মতে শান্ত হয়ে বসেছেন তিনি। সিগারেটে আরেকটা টান দিয়ে মাইন্ডটা ফ্রেশ করে নেন। এত চটে গেলে হবে না তো, মাইন্ড সবসময় ঠান্ডা রাখতে হবে। তুই এসিপি হয়ে যদি এমন করিস তাহলে বাকিদের কি হবে? আচ্ছা, তোর কথা সম্পূর্ণ কর। নিলয় ছেলেটা আমার কাজে বাধা সৃষ্টি করেছে, তাকে এখন যে কোনো উপায়ে শেষ করতে হবে। তাই বলে কি তাকে মেরে ফেলতে হবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, নিলয়কে তো আমি কখনোই দেখিনি। তুই দেখিস না কি হয়েছিল? আমি তো দেখেছি। তুই কিভাবে দেখেছিস? সে তো সবসময় নিজের পরিচয় গোপন করে রাখে। লতিফের কথা শুনে জামাল উচ্চস্বরে হাসে। লতিফ জামালের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। সে বুঝতে পারছে না তার কথা শুনে জামাল এভাবে কেন হাসছে। তুই এভাবে হাসবি না তো, ভীষণ বাজে দেখাই। আমার হাসি বাজে না, মূলত তুই বিরক্ত বোধ করছিস। এমন কিছু কথার মধ্যে রহস্য রেখে চুপ মেরে থাকা মোটেও আমার ভালো লাগে না। নিলয়কে মারতে আমার সাহায্য করবি তো? নিলয়কে মেরে আমার লাভ কি? 50 কোটি টাকা পাবি। একজন ব্যক্তির জন্য এত টাকা? রহস্যটা কি বলতো? অবাক হওয়ার কিচ্ছু নেই, আর রহস্য উন্মোচন করার কিছু নেই। আমি যেটা বলবো সেটাই বলবি তুই। কাজটা কিভাবে করব আর সময় কতদিন লাগবে? নিলয় কিন্তু সাধারণ কেউ না, সাইবার জগতের সবচেয়ে ক্ষমতাশালী হ্যাকার। তাকে মারতে কিন্তু প্রচুর মাইন্ড গেম খেলতে হবে। আমি এত কিছু বুঝি না। আমার চাই টাকা, বিনিময়ে নিলয় তোর। আমি সুস্থ হয়ে প্ল্যানটা তোকে বলবো, ততদিন তুই তোর টিমকে প্রস্তুত কর। মাথা ঝাঁকায় লতিফ। জামাল সিগারেটের পুরো অংশ জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। বসা থেকে উঠে দাঁড়ায় লতিফ। একবার নিজের বন্ধুর দিকে তাকিয়ে রহস্যময় মুচকি হাসি দিয়ে বের হয়ে যায় রুম থেকে। জামাল নিলয়কে মারার প্ল্যান সাজাতে থাকে। দুপুরের শেষ, বিকেলের শুরু। একাকী সিঁড়ি বেয়ে উপরে উঠছে নিলয়। নিলয়ের ভবনের দক্ষিণ দিকে দোতলায় একটা ছোটোখাটো ভবন রয়েছে। ছোট্ট ছোট্ট খোপ খোপ জানালার মতো, আলো বাতাস আসা যাওয়ার জন্য। এই ভবনটা অতি পুরনো। নিচের তলায় দারোয়ান ছাড়া অন্য কেউ থাকে না। উপরতলায় ভূতের ভয়ে কেউ আসা যাওয়া করে না। প্রায় 20 বছর আগে একজন ছাত্র আত্মহত্যা করেছে এই ছাদে এসে। সেটার ভয়ে মূলত কেউ আসে না এখানে। কেউ কেউ বলে থাকে মারা যাওয়া ছাত্রের আত্মা এখনো ঘুরে বেড়ায়। নিলয় তা বিশ্বাস করে না। সিঁড়ির একেবারে শেষ প্রান্তে এসে দরজার সামনে দাঁড়ায় সে। খিড়কি লাগানো, অনেকদিন ধরে মনে হয় খোলা হয় না। নিলয় শক্তি খরচ করে দরজাটা খোলে। সাথে সাথে এক ঝটকায় বাতাস এসে তার চোখে মুখে লাগে। ভীষণ ভালো লাগার অনুভূতি কাজ করে তার মনে। বিস্তীর্ণ খালি জায়গা, তবে অতটা খোলামেলা নয়। ছাদে ভালো পরিমাণ ময়লা জমে আছে। নিলয় যে ছাদের এক কোণায় দাঁড়ায়, সেখান থেকে বেশ ভালো করেই লক্ষ্য করা যাচ্ছে দূরের জলাভূমি। নিলয় পকেট থেকে তার মোবাইলটা বের করে। 2 দিন যাবৎ সেটা বন্ধ ছিল। মোবাইল অন করতেই অনেকগুলো মেসেজ, কল নোটিফিকেশন আসা শুরু করেছে। অনেক পরিচিত মানুষেরা নিলয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু কেউ সেই পর্যায়ে যেতে পারেনি।
অচেনা একটা নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে, প্রায় 40টার মতো। নাম্বারটা দেখেও মনে হচ্ছে এটা প্রাইভেট নাম্বার। নিলয় কপি করে নাম্বারটা, একটা ওয়েবসাইটে ঢুকে সেটার পেস্ট করে। নাম্বারের সমস্ত ডিটেলস চলে এসেছে। মনে মনে হাসে নিলয়। এখন তার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে কে তাকে কল দিয়েছিল, পরিচিত আগন্তুক। এই নিলয়, তুমি কি পাগল? পিছন থেকে কোনো মেয়ের মুখে নিজের নামের পাশে পাগল উপাধি পেয়ে দ্রুত ঘাড় ঘুরিয়ে তাকায় নিলয়। আকাশি রঙের একটা শাড়ি পরা অবস্থায় দাঁড়িয়ে আছে শারমিন ম্যাডাম। নিলয় দ্রুত মোবাইলটা পকেটে রেখে দেয়। শারমিন এগিয়ে এসেছে নিলয়ের দিকে। মাথায় কোনো সমস্যা আছে নাকি? এমন পা নিয়ে রুম থেকে বের হয়েছো কেন? নিলয় কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার শারমিন ম্যাডামের চিকন কোমরের দিকে। কালো একটা তিল নিলয়কে আকর্ষণ করছে। সে কাঁপা কাঁপা হাতে কোমরের দিকে হাত বাড়িয়ে দেয়। শারমিন এতক্ষণ খেয়াল না করলেও এখন খেয়াল করছে ব্যাপারটা। নিলয় কোমরে হাত দেওয়ার আগেই শারমিন তার হাতটা ধরে ফেলে। লজ্জা পেয়ে যায় নিলয়। মুচকি হাসে শারমিন। দুজনে কিছুক্ষণ চুপ করে থাকে। নিলয় চশমাটা ঠিক করে নেয়। নতুন চশমা, তাই একটু সমস্যা হচ্ছিল। অনেকক্ষণ পর শারমিন বলতে শুরু করে। কথা বলছো না যে? কি বলবো? কোনো কথা নেই বলার বুঝি? কিছু কথা মনের ভিতরে লুকিয়ে রাখতে হয়। প্রকাশ করো আমার কাছে। সময় হলে প্রকাশ করব, তখন আপনাকে বলতে হবে না। আমাকে আপনি করে না বলে খুশি হব। ম্যাডামকে আপনি বলবো না তো কি বলবো? আর আপনি তো সম্মানিত ব্যক্তি। কোমরে হাত দেওয়ার সময় কি কথাটা মনে ছিল না? মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায় নিলয়। জবাব দেওয়ার মতো উত্তর তার কাছে আছে, তবুও সে কিছু বলছে না। কিছু জায়গায় চুপ করে থাকাটাই ভালো। নিলয়ের মুখ থেকে কোনো উত্তর না পেয়ে শারমিন আবার জিজ্ঞাসা করে, কি হলো, চুপ হয়ে গেলে যে? উত্তর নয়, জবাব চাই আমি। আপনি যদি কোনো ছেলের সামনে শাড়ি পরা অবস্থায় কোমর বের করে দাঁড়িয়ে থাকেন, তাহলে তার কি অবস্থা হবে আপনি ভেবে দেখেন তো। শাড়ি পরা মেয়েদের কোমর দেখা গেলে বাকি সব ছেলেদের মাথায় যা আসে, তোমার মাথায় কি সেটাই এসেছে নাকি? আমি কি তাদের থেকে অন্যরকম নাকি? তার মানে তুমি জেনে বুঝে হাত দিয়ে গিয়েছিলে আমার কোমরে? নিলয় শারমিনের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। শারমিন নিলয়ের হাসির দিকে তাকিয়ে আছে, মায়াবী সেই হাসি। কবি বলেছেন, ছেলেদের হাসি থেকে মেয়েদের হাসি অনেক সুন্দর, কিন্তু নিলয়ের হাসি একটা মেয়ের হাসিকেও হার মানাবে। আমি আপনাকে গতকাল একটাই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু উত্তর পাইনি। আপনি কথা কাটিয়ে চলে গিয়েছিলেন, এটার মানে কি? কোন প্রশ্নটা যেন? আমার পায়ে গুলি লেগেছে আর আমি যে হাসপাতালে ভর্তি আছি, এই কথাগুলো আপনাকে কে বলছে? সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে আপনিই বা একমাত্র ব্যক্তি যিনি হাসপাতালে আমাকে দেখতে গিয়েছিলেন। আমার তো তেমন কোনো আত্মীয় স্বজন নেই। আত্মীয় স্বজনের কথা আপনাকে জিজ্ঞাসা করিনি, যেটা জিজ্ঞাসা করছি সেটা উত্তর দিন দয়া করে। নিলয়ের চোরাচুরিতে শারমিন বলতে বাধ্য। সে কিছু একটা ভেবে নিজেকে প্রস্তুত করে বলতে শুরু করে। ওই দিন রাতে অচেনা নাম্বার থেকে আমার কাছে একটা কল আসে। আমি অচেনা নাম্বার থেকে রিসিভ না করে বিছানার উপর রেখে দিই, কিন্তু দ্বিতীয়বার কল দিলে আমি রিসিভ করি। ওই পাশ থেকে একটা মেয়ে কান্না করতে করতে বলে যে নিলয়ের পায়ে গুলি লেগেছে, সে এখন হাসপাতালে ভর্তি আছে। এমনিতেই তোমাকে হলরুমে এবং ক্লাসে না পেয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। মেয়েটার কথা শুনে আমি চলে যাই তোমার কাছে। শারমিন কথাগুলো বলে থামে। নিলয়ের চেহারা নিমিষেই কালো হয়ে যায়। সে শারমিনের কাছ থেকে এমন উত্তর আশা করেনি। ভেবেছিল একটা হয়ে গেছে অন্য কিছু। তাহলে সেদিন রাতের আগন্তুক কে ছিল? নিলয়, কি হয়েছে তোমার সাথে? এতদিনই বা কোথায় ছিলে তুমি? ভাবলেশীনভাবে তাকিয়ে আছে। শারমিনের কথা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে, কিন্তু সে ভাবছে অন্য কথা। মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে নিলয়কে। কে সে? কি কারণে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে তাকে? চুপ করে থাকলে কিন্তু আমার একদমই ভালো লাগে না।
ভাবছি সেই মেয়েটা কে ছিল, আমাকে কি জন্য বাঁচিয়েছে। হঠাৎ কোথায় চলে গিয়েছিলে তুমি? আমি কোথাও জানি, তারা আমাকে কিডন্যাপ করেছিল। নিলয়, ওরা তোমার মতো অতি সাধারণ ছেলের ক্ষতি করতে চায় কেন? নিলয় মুচকি হেসে জবাব দেয়, আমি যে অসাধারণের মধ্যে সাধারণ একজন ব্যক্তি। তোমার কথার মানে বুঝিনি। রাতের বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবলে বুঝতে পারবেন আমার কথার মানে। তোমাকে নিয়ে কিন্তু আমার মনে সন্দেহের উৎপত্তি হয়েছে। আমাকে সন্দেহ করলে কিন্তু আপনি নিজের সন্দেহের মায়াজালে আটকে যাবেন। সাবধানে চলাফেরা করো। নিলয় শারমিনের কথার গুরুত্ব না দিয়ে নিজের জায়গা থেকে সরে আসে, সামনের দিকে হাঁটা ধরে। সে যেটার জন্য এসেছিল সেই কাজটাই করতে পারল না। এর আগেই শারমিন চলে এসেছে। কিছু দূরে এগিয়ে গেছে নিলয়, তার পিছনে 2 পা করে শারমিন এগিয়ে যাচ্ছে। নিলয় শারমিনের রহস্যময় কথা ভাবছে না, তবে শারমিনের কথা ফেলেও দিতে পারছে না, কেননা শারমিন নিলয়ের মোবাইলটা দেখে ফেলেছে। এর কারণে হঠাৎ সন্দেহ করে বসেছে। নিলয় সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পড়ে যেতে গেলেই শারমিন ধরে ফেলে। 3 বারের মতো শারমিনের হাতে ছোঁয়া পেয়েছে নিলয়। ভালোই লাগছে, যে অনুভূতি প্রকাশ করার মতো নয়। নিলয় শারমিনের চোখের দিকে তাকিয়ে হাসে। শারমিনের সাথে সাথে একটা লাজুক মাখা হাসি উপহার দেয়। রাত তখন বরাবর 12টা। বিছানার উপরে ফোনটা শব্দ করে বেজে ওঠে। ল্যাপটপটা টেবিলের উপর রাখা। মোবাইলটা হাতে নেয় নিলয়। অচেনা নাম্বার থেকে কলটা এসেছে। কলটা রিসিভ করবে কি করবে না এটা নিয়ে চিন্তায় পড়ে যায় সে। এক পর্যায়ে কলটা কেটে যায়। মোবাইলটা বিছানার উপরে রাখতে যাবে এমন সময় আবারও বেজে ওঠে। অবশেষে ভয়েসটা চেঞ্জ করে রিসিভ করে সে। ওপাশ থেকে একটা মেয়েলি হাসির শব্দ ভেসে আসে নিলয়ের কানে। নিলয় চুপ করে আছে। আমি ভুল না হলে ওই পাশের ব্যক্তিটা মিস্টার 440। অপরিচিত মেয়ের মুখ থেকে এমন পরিচিত নাম শুনে কেঁপে ওঠে নিলয়। এটা ভয় নাকি বিপদের আশঙ্কা কিছুই বুঝতে পারছে না সে। অপরিচিত মেয়েটা ভয়েস চেঞ্জ করে কথা বলছে। নিলয় কলটা রেকর্ড করতে গিয়ে দেখতে পায় এটা প্রাইভেট নাম্বার, যার কারণে কলটা রেকর্ড করা সম্ভব হয় না। মেয়েটা এবার বলতে শুরু করে, কথা না বলে সমস্যা নেই, তবে এতটুকু বলতে চাই যে আপনার সম্বন্ধে আমি অনেক কিছু জেনে গিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন এবং শহীদুল্লাহ হলে থাকেন। এতটুকু যেহেতু জানা আছে আমার, সেহেতু কত নম্বর রুমে অবস্থান করেছেন এটা জানা কোনো বিষয়ই না। এতদিন আপনি মানুষের রহস্যের ভিড়ে রেখেছেন। আজকের পর থেকে আমি আপনার ডিকশনারির রহস্যময় ব্যক্তি হয়ে থাকব। বেঁচে থাকলে আগামীকাল আপনার সাথে দেখা হবে। আমি আপনার সামনে দিয়ে ঘোরাঘুরি করব, কিন্তু আপনি আমায় চিনতে পারবেন না। আবার কথা হবে আপনার সাথে কোনো এক চেনা পরিচিত গভীর রাতের আধারে। নিলয় কিছু বলার আগে কলটা কেটে যায়। সে মোবাইলটা বিছানার উপর রেখে চেয়ারে যেয়ে বসে পড়ে আর ভাবতে থাকে মেয়েটার ব্যাপারে। কি অপরিচিত মেয়ে! সত্যিই নিলয়ের ডিকশনারিতে রহস্যময় একজন ব্যক্তি হয়ে গিয়েছে মেয়েটা। শহরের অবস্থা বেশি একটা সুবিধার নয়। গতকাল রাতে ঢাকার দক্ষিণ কর্পোরেশনের মেয়র আদনান চৌধুরী সন্ত্রাসীদের হাতে তার নিজ বাড়িতে মারা গেছে। বাসায় একজন সিআইডি অফিসার থাকা সত্ত্বেও আদনান সাহেব কি করে মারা গেল, এটাই জনগণের একমাত্র প্রশ্ন। উত্তর নেই কারো কাছে, প্রমাণ নেই কোনো পুলিশ অফিসারের কাছে। খুনে কোনো প্রকার কমতি রাখেনি প্রমাণ লুকানোর। আদনান সাহেবের মৃত্যুর সময় ওনার নিজ বাসা থেকে শুরু করে আশেপাশের কোনো বাসার সিসিটিভি কাজ করেনি, সবগুলো একই সময় বন্ধ হয়ে গিয়েছে। পুলিশের ধারণা প্রফেশনাল কোনো হ্যাকার সিসিটিভির ডাটাবেস হ্যাক করে বন্ধ করে দিয়েছে কিছু সংখ্যক সময়ের জন্য, আর সেই সময়টাকে কাজে লেগেছে খুনি। এখনো পর্যন্ত এতটুকু তথ্য আমাদের সামনে উন্মোচন হয়েছে। দেশে আরেকটা মস্ত বড় ঘটনা ঘটে গিয়েছে। মেক্সিকো এবং রাশিয়া হতে 7 জন প্রফেশনাল হ্যাকার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে। এটা তারা তাদের টুইটারে টুইট করছে, অনলাইনে তোলপাড় শুরু করে দিয়েছে। তাদের দেওয়া ছোট্ট একটা মেসেজ, "There are 7 of us. Our main goal is to steal the personal database of Bangladesh.
ব্যাংক অ্যান্ড পিপল অ্যান্ড মেক ইট পাবলিক। তারা এমনটা বলেছে যে তাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং মানুষের পার্সোনাল ডাটাবেস সকলের সামনে তুলে ধরা। বাংলাদেশের হ্যাকার টিম যারা দেশের জন্য আনঅফিসিয়ালভাবে কাজ করছে, তারা বলছে যে সাইবার জগতে সবচেয়ে বড় হ্যাকার বর্তমানে বাংলাদেশে রয়েছে, যার কারণে মেক্সিকো এবং রাশিয়া হতে ভয়ঙ্কর হ্যাকারগুলো বাংলাদেশে এসেছে। তবে এটা বলা যাচ্ছে যে ওই 7 জনকে অতি দ্রুত ধরে ফেলা সম্ভব। এটা ছিল আজকের ব্রেকিং নিউজ। সময় এখন সকাল 1:30। রাকেশ, সানি এবং নীলা নিজেদের মধ্যে চোখাচোখি করছে। রাকেশ তার বাম হাতে থাকা ঘড়িটার দিকে তাকায়। তাদের 3 জনের থেকে অনেকটা দূরে অবস্থান করেছে স্মিথ। গাজীপুরের মধ্যে কালীগঞ্জ নামে ছোট্ট একটা গ্রামে এসেছে তারা। ট্রেন লাইনের ধার দিয়ে হাঁটলেই কিছু দূরে অরিখালি স্টেশন। আশেপাশের লোকজনের সংখ্যা কতিপয় কম। যাদের দেখা মিলছে তারা অন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছে। স্মিথ একটা সিগারেট চালায়। মুখের উপর থেকে মানি হিস্ট মাস্কটা খুলে পাশে রাখে। সবাই তাকিয়েছে ওর দিকে, কিন্তু বাক্সটা খুলে ফেলার পরেও স্মিথের চেহারা দেখতে পেল না রাকেশ, নীলা এবং সানি। কেননা স্মিথ সমস্ত মুখমণ্ডলে রং দিয়ে আবৃত করা। কেমন যেন জোকার জোকার লাগছে তাকে। তার লম্বা লম্বা ঘন দাড়িগুলো ছাড়া অন্য কিছু উদ্দীতমান নয়। সে সিগারেট টানছে। পাশ দিয়ে চট্টগ্রামগামী একটা অন্তনগর ট্রেন চলে যাচ্ছে। সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো তার চোখে মুখে এসে লাগছে। তবু সিগারেট টানা থামায় না স্মিথ। এরই মধ্যে রাকেশ বলে ওঠে, ভাই, আপনার পায়ে ব্যান্ডেজ করা কেন? কিছু কি হয়েছে পায়ে? রাকেশের কথার জবাবে স্মিথ শব্দ করে বলে, পায়ে গুলি লেগেছে। কিভাবে? আর কে গুলি করছে আপনাকে? কোনো এক অপরিচিত শহরের পরিচিত লোক। তানির কথা শুনে স্মিথ মুচকি হাসে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই স্মিথের হাসির দিকে। নীলা তার মোবাইলটা বের করে এবং ইমেলে একটা মেসেজ স্মিথের সামনে তুলে ধরে। স্মিথ মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা পড়তে শুরু করে। মানুষকে সাবধান করা আমার কাজ না, তবে তোদের 3 জনকে সাবধান করার একটাই কারণ, তা হলো তোরা 3 জন আগুনে হাত দিয়েছিস। ভুলে যাস না, আগুন কিন্তু সবকিছু পুড়িয়ে ফেলে। আমি জানি তোদের সাথে মিস্টার 440 কন্ট্যাক্ট রয়েছে, তবে আমি কাউকে ভয় পাই না। যে কাজ করেছিস সেটা যেন আর ভুলেও না হয়। এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। মেসেজটা পড়ে 3 জনের দিকে তাকায় স্মিথ। তার দিকে ভীতু চোখে তাকিয়েছে সকলে। রহস্যময় একটা মেসেজ, কিন্তু স্মিথের কাছে মেসেজটা বেশ হাস্যকর মনে হচ্ছে। সে হাসে না, কারণ হাসলে সকলের মনে তার প্রতি একটা সন্দেহ সৃষ্টি হবে। সে হাসতেও চায় না। হাসলে মানুষের মন ভালো থাকে। স্মিথের মন আগের থেকেই ভালো। মেসেজটা তো বেশ জটিল বলে মনে হচ্ছে। ভাই, আপনার কাছে যদি মেসেজটা জটিল মনে হয় তাহলে একবার ভাবেন, আমাদের কাছে এটা অতটা ভয়ঙ্কর। আমাদের মনে এখন মৃত্যুর ভয় জেগেছে। নীলা, চুপ করে আছো কেন? কোনো সমস্যা থাকলে বলতে পারো। স্মিথের কথা শুনে নীলা প্রকৃতি থেকে দৃষ্টি ত্যাগ করে। তার মন বিষণ্ণ। কিছু দূরে বকাটে ছেলেরা হাসাহাসি করছে। হাসির জোয়ারে নেমেছে মনে হয়। রাগে গা জ্বলে যাচ্ছে নীলার। তার কাছে সমস্ত কিছু বিরক্ত মনে হচ্ছে। স্মিথ বলল, কেমন আছিস নীলা? নীলা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, ভালো নেই। কি হয়েছে? শরীর খারাপ? মৃত্যুর ভয় লালন করছি মনে। এ নিয়ে চিন্তা করো না। এই মেসেজের কোনো সমাধান আছে আপনার কাছে? ক্যাম্পাসে কোনো ছেলে অথবা মেয়ের সাথে তোমাদের 3 জনের ঝামেলা হয়েছিল কি? স্মিথের কোনো প্রশ্নের জবাবে এরা 3 জন একে অপরের দিকে চোখাচোখি করছে। স্মিথ একটু বিরতি দিয়ে সিগারেট ফুঁকছে। তারা ভাবছে ক্যাম্পাসের সেই বোকা ছেলেটার কথা। তার সাথে ঝামেলা হয়েছিল, এছাড়া আর কারোর সাথে ঝামেলা হয়েছে বলে মনে পড়ছে না কারোর। স্মিথ উত্তরের অপেক্ষায় আছে। রাকেশ তার চেহারায় গম্ভীর একটা ভাব করে দাঁড়িয়ে আছে।
শানি ভাবুক দৃষ্টিতে স্মিথের সিগারেট টানা দেখছে, তবে নীলা দুজনের থেকে আলাদা কিছু চিন্তা করছে। সে বলল, আমাদের ক্যাম্পাসে একটা ছেলে আছে, দেখতে বেশ বোকা, একেবারে হাবা গোবা বিদ্রোহী কবি, নাম তার নিলয়। ওর সাথে সামান্য মজা করেছি আমরা তিনজন, এছাড়া আর কারোর সাথে কোনো প্রকার ঝামেলা মজা ঠাট্টা আর করা হয়নি। নিজের ব্যাপারে এমন কথা শুনে স্মিথ কিছুটা ভাবলেশ হয়। আসলে কি দেখে তাকে হাবাগোবা বিদ্রোহী কবির মতো লাগে? হয়তোবা সে তেমনই। মাথায় লম্বা লম্বা কোঁকড়ানো চুল, অগোছালো ঘন দাড়ি, চোখে -1 মোটা ফ্রেমের চশমা। এই বৈশিষ্ট্যগুলোই জানান দেয় যে স্মিথ আসলে হাবাগোবা ছেলে। ভাবলেশহীন চোখ, ঠোঁটের কোণের সামান্য মুচকি হাসি স্মিথের বেশ রহস্যময় করে তুলেছে নীলার কাছে। স্মিথ আরেকটা সিগারেট জ্বালাতে জ্বালাতে বলে, হয়তো ছেলেটা ছদ্মবেশ নিয়ে তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছে। গোপনে সে অনেক বড় কিছু, কিংবা তার কোনো আত্মীয় তোমাদেরকে এই মেসেজটা পাঠিয়েছে, সাবধান করার চেষ্টা করছে। আমার কাছেও এমনটাই মনে হয়। নীলই ছেলেটা নিজের আসল পরিচয় গোপন রেখে আমাদের ক্যাম্পাসে অবস্থান করছে। রাকেশ কথাটা বলে একটা স্টলের চেয়ারে যেয়ে বসে। তিনজনের মধ্যে রাকেশ অনেকটা চালাক চতুর ছেলে। একটা ব্যাপার সে সহজেই বুঝতে পেরে যায়। দাঁড়িয়ে থাকা সানি কয়েকবার উঠা বসা করল। স্মিথ বুঝে গেছে তারা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছে। সে বেশি দেরি না করে কাঁধ থেকে ব্যাগটা নামায়, ব্যাগের চেনটা খুলে আগে সকলের দিকে তাকায়। রাকেশ স্টলের চেয়ারে পায়ের উপর পা তুলে আরাম করে বসে আছে। নীলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শানি একই অবস্থায়। স্মিথ যখন ব্যাগের চেনটা খুলে ভিতর থেকে এক বান্ডিল টাকা বের করে, সাথে সাথেই সকলের দৃষ্টি যায় টাকার উপরে। স্মিথে হাত দিয়ে ইশারা করে তিনজনকে তার দিকে আসার জন্য। তিনজন ঠিক তাই করল। তারা এগিয়ে গেল স্মিথের কাছাকাছি। রাকেশ, তুই কি সামনে আমাদের সাথে কাজ করবি? হঠাৎ এমন প্রশ্ন? জিজ্ঞাসা করলাম আর কি। মেসেজ দেখে তো মৃত্যুর ভয় জেগেছে সবার মনে। যদি কাজ না করতে চাস সমস্যা নেই, বলে দে। ভাবতে হবে। স্মিথ ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নেয়। রাকেশ কখনো স্মিথকে এমন জবাব দিত না, কিন্তু আজকে হঠাৎ এমন জবাব দিয়েছে। ব্যাপারটা ভালো লাগেনি তার। রাকেশের ভাবলেশ মুখ দেখে স্মিথের রাগ হলো। সে গম্ভীর গলায় বলল, সানি, তোরও কি ভাবার সময় চাই? শানি মাথা নাড়ালো। মাথা নাড়ার ভঙ্গি দেখেই বলে দেওয়া যায় সে কিছুই বোঝেনি, বোঝার চেষ্টাও করেনি। সে শুধু ভাবছে স্মিথের হাতে এত টাকা কেন। স্মিথ সরু চোখে নীলার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে, নীলা, তোমার মন্তব্য শুনতে চাই। নীলা নিচু স্বরে বলে, বলার মতো কোনো ভাষা আমার ভেতর থেকে আসছে না। এক কথায় বলে দাও, তুমি আর এই কাজগুলোর মধ্যে নেই। পাশ থেকে শানি রাগী কণ্ঠেও এমন কথা শুনে সকলের দৃষ্টিপাত তার দিকে। এতে সে কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? আর নীলা, আমি কি কিছু ভুল বলেছি? তোমার মনে তো এটাই ছিল, তাই না? সানি, এটা নীলার একান্ত বিষয়। তুই ওর মতামত নিজ থেকে প্রকাশ করতে পারিস না। নীলা আমার ফ্রেন্ড প্লাস ভালোবাসার মানুষ, ওর উপর আমার অধিকার রয়েছে। নীলা, আমি অন্যের মুখ থেকে কথাটা শুনতে ইচ্ছুক নই। যা বলার তোমার মুখ থেকে শুনতে চাই। ভাইয়া, টেকনোলজির এই হ্যাকিং জগতে আমি আমার অস্তিত্ব বিলীন করতে চাই। শব্দ করে হাসে স্মিথ। মেয়েটার কথার ধরন তারই বেশি পছন্দ হয়েছে। সরাসরি না বলে এক কথা ভিন্নভাবে উপস্থাপন করেছে। তবে সানির প্রতি স্মিথের রাগ জমছে। ভাই, আপনার ব্যাগে এগুলো কিসের টাকা বলা যাবে কি? আমি জানি তোরা কেউ আর কাজ করবি না, তাই সকলের প্রাপ্য টাকা মিটিয়ে দেব। সে টাকা রয়েছে ব্যাগের মধ্যে। ভাই, আমাদের টাকা লাগবে না। আমি ছাড়া অন্য কেউ তোদেরকে চেনে না। তাহলে এই মেসেজ সেন্ড করা আগন্তুক? সে অচেনা রহস্যময় ব্যক্তি।
কোনো ক্ষতিও তোমাদের করবে না। কথাটা বলতে বলতে টাকা বের করতে থাকে স্মিথ। হাতের ইশারায় রাকেশ এগিয়ে আসে, নিজের ব্যাগ কাঁধ থেকে নামিয়ে স্মিথের সামনে তুলে ধরে। স্মিথ অনেকগুলো 1000 টাকার বান্ডিল তার ব্যাগে দেয়। এইবার সানি এগিয়ে আসে। নীলার ব্যাগ নেই, তাই নীলা টাকাগুলো সানির ব্যাগে দেওয়া হয়েছে। টাকা ভাগাভাগি করা শেষ। এবার স্মিথ বলে ওঠে, একজনের ভাগে 30 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, বাকি 200 কোটি টাকা তোমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, চেক করে নাও। এত টাকার প্রয়োজন ছিল না। আমি জানি কার কত টাকা হলে আয়েস মিটবে। আজ থেকে কেউ আমাকে চিনে আর আমি না তোমাদের 3 জনকে চিনি না। ভাই, একটা আবদার ছিল। এটা আবদার নয়, অনুরোধও বলতে পারেন। তুমি যেটা বলবে সেটা সম্ভব নয় কখনো। সানি কিছু বলার আগেই থামিয়ে দেয় স্মিথ। তবুও সে জোর করে বলে, ভাই, আমার কথাটা তো শুনেন। আমি নিজ পরিচয় গোপন রেখেছি, ছদ্মবেশ নিয়ে চলতে পছন্দ করি। তোমাদের সামনে আমি মিস্টার 440 মাত্র, তবে অচেনা কেউ নয়। একটু মনে করার চেষ্টা করো, আমাকে চোখের সামনে দেখতে পাবে। গুড বাই। বাইক স্টার্ট দেয় স্মিথ। পাশ দিয়ে মস্ত বড় ট্রেন চলে গেল। আগের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে ওরা 3 জন। রহস্যময় স্মিথ বহুদূরে চলে গেছে তাদের কাছ থেকে। হয়তো সামনে আবার কোনো বড় ঘটনা ঘটতে চলেছে। থাক না একটু রহস্য।